নমস্কার আপনাদের সবাইকে ডেইলি এক্সপ্রেস নিউজ চ্যানেলে। আজকে আমরা ভোটের হাওয়া এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব তারা পশ্চিমবঙ্গে কোন সরকার চাইছে, কোন সরকার আসতে পারে এবং তাদের নিজস্ব মতামত। আজকে আমাদের সাথে একজন আমাদের সাধারণ বক্তাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, এই যে ভোটের হাওয়া চলছে, ঠিক আছে, এই ভোটের হাওয়াতে সাধারণ মানুষ হিসেবে আপনি কিরকম ভাবে ভোটটাকে দেখছেন? প্রথম কথা হলো যে ভোটের যে অধিকারটা ওটা আমার নেই, আমি ডিলিটেড ভোটার। আমার ভোটের অধিকার সরকার কেড়ে নিয়েছে এবং কিভাবে কেড়ে নিয়েছে এটা কিন্তু আমি জানি কিভাবে কেড়ে নেওয়া হয়েছে। যে ইলেকশন কমিশন যেভাবে একটা সরকারকে আনার জন্য করছে, মমতা ব্যানার্জি সরকার যেভাবে এসআইআরের জন্য সক্রিয় সহযোগিতা করেছে, আর একটু সক্রিয় সহযোগিতা করলে হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্য কিছুর নামে আমাদের ভোটটা কাটা যেত না। পর্যাপ্ত পরিমাণে শ্রমিক দিলে আমাদের মতো সাধারণ ভোটাররা এবার এই ভোটদানে অংশগ্রহণ করতে পারতো। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে ভোটের হাওয়া কোন দিকে। ভোট যখন ঘোষণা হয়নি তখনই ফারাক্কার মানুষ একটা একটা জায়গা বানিয়ে ফেলেছিল যে এবার আর যাই হোক বাইরেকার লোককে ফারাক্কার মানুষ দেখতে চাইছিল না, সবাই বলছিল ফারাক্কার ভূমিপুত্র লোকে যায়। তো এখন ভোটের হাওয়া এটাই আছে, আমার মনে হচ্ছে যে এইভাবেই চলছে, যে ভোটের হাওয়া এখন ভূমিপুত্রকে এই দিকে মানুষ বেশি ঝুঁকে আছে, এখন পাল্লাটা ওই দিকে বেশি ভারী। এর তো একটা কারণও আছে। এই কিছুদিনের মধ্যে যেভাবে মমতা ব্যানার্জি যেগুলো বক্তব্য রেখেছে তার বিভিন্ন সভাতে, কোথাও বলছে যে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে তাও আমার উন্নয়ন শেষ হবে না, এটা একদম প্রচুর সেন্টিমেন্টাল কথা এবং প্রচুর মুসলিমদের, আমি বলবো সব কটা মুসলিমদের সেন্টিমেন্টে এই কথাটা লেগেছে, যেহেতু কোরআন নিয়ে সে অবমাননা করেছে। এবার কিছু আছে যাদের সংসার চলে এই দল করতে গিয়ে, যারা পার্টিটা ওইভাবে তারাই করছে, কিন্তু যাদের মধ্যে আত্মস্বাভিমান আছে তারা মনে মনে ডিসাইড করে ফেলেছে এটা, এই বক্তব্যটা মমতা ব্যানার্জির এই বক্তব্যটা এটা কিন্তু প্রচুর ইফেক্ট ফেলবে। এবার সরকারের দিদিকে চাইছেন না চাইছেন না? সরকারের দিদিকে এখন তো যা বর্তমান যে পরিস্থিতি আছে, দিদি ছাড়া তো এখন বর্তমানে যে বিজেপি সরকার তো আসতে পারবে না। তবে দিদি এবার একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে যেভাবে একনায়কতন্ত্র চালিয়েছে, আমার মনে হয় না সেটা এবার হবে। দিদি থাকবে কিন্তু জোট নিয়ে থাকতে হবে, উপায় নাই। এই যে 15 বছর আপনারা দিদি সরকারের মধ্যে আছেন, ঠিক আছে, কোনো রকম কোনো কমপ্লেন্স বা কি হলে সরকার আরো বেটার করতে পারে, বা পরিবর্তন যদি হয়, বাই চান্স পরিবর্তন হয়ে গেল, তাহলে কি কি চাইছেন? দেখুন, আমি শিক্ষা ক্ষেত্র থেকে বিলং করি। আমার প্রথম যেটা মুদ্রা আছে সেটা হলো শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। যবে থেকে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর, যখন 2011 সালে যখন তৃণমূল সরকার স্থাপিত হয়েছিল, তারপর থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে স্কুলে পাস ফেল ব্যবস্থাটা তুলে দেওয়া হয়েছে, যার কারণে আমরা এখন কলেজের ছেলেগুলোকে পড়াতে গিয়ে প্রচুর ভুক্তভোগী হতে হচ্ছে আমাদেরকে। শিক্ষা ব্যবস্থার মানটা ঠিক নাই, শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং সরকার এটা একদম পুরোপুরি প্ল্যানিং করেছে যে কোনো রাষ্ট্রের যদি কাউকে যদি পঙ্গু করতে হয়, সব থেকে প্রথম কাজ হবে শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়া, যেটা সরকার একদম সাকসেসফুলি এই জিনিসটা করেছে। জুতো দিচ্ছে, বই দিচ্ছে, খাতা দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, সাইকেল দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, যেটা দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে না। শিক্ষাটাই দিচ্ছে না, শিক্ষাটা দিচ্ছে না, শিক্ষাটা হচ্ছে না, পাস ফেল ছেলেগুলোর মূল্যায়নও হচ্ছে না। মানে স্কুলে একবার ভর্তি হয়ে গেলে একবার ক্লাস 10 অবধি 12 অবধি অনায়াসে পাস করে বেরিয়ে যাওয়া যায়। তো ভবিষ্যতে সেই ছেলেগুলো কোনো কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে তারা কিন্তু সুযোগ সুবিধা পায় না, শুধুমাত্র কাগজে তাদের কাছে ডিগ্রি থাকে 90%, 92%। কাকতালীয়ভাবে আপনি দেখবেন যে 2011-র পর থেকে যেসবভাবে শিক্ষা ব্যবস্থার ছেলেগুলোর নাম্বার দেখবেন 90%, 92%, 85%, কিন্তু 2 বছর 3 বছর পরে দেখবেন সেই ছেলেগুলো আর কোনো সমাজে শিক্ষাক্ষেত্রে কোনো ভূমিকা নাই, চাকরির ক্ষেত্রে তো কোনো ভূমিকাই নাই। কেন? তারা পারে না, তারা অতটা যে ভিত্তিটা স্থাপন হয়েছিল, যে শক্তিশালী ভিত স্থাপন হওয়ার কথা ছিল, সেই শক্তিশালী ভিতটা হয়নি, নড়বড়ে আছে। শিক্ষা ব্যবস্থাটাকে প্রথমে কোপ মারা হয়েছে, যাতে শিক্ষা ব্যবস্থায় মানুষ যদি পঙ্গু হয়ে থাকে তাহলে যে কোশ্চেনটা রেজ করবে, যে প্রশ্নটা জিজ্ঞেস করবে, সেই প্রশ্নটা জিজ্ঞেস করার ক্ষমতা কিন্তু জনসাধারণের কাছে নেই। এটা টেকনিক্যালি
একদম খুব বুদ্ধি করে এটা সরকার করেছে। এবং আমরা কি হয়েছে বলুন তো, আমরা খুব ভুলে যাই, জনগণ ভুলে যায়, জনগণ মোবাইলে টাকা নিয়ে ভুলে যায়, স্কলারশিপে টাকা নিয়ে ভুলে যায়। ওরা ভাবে যে স্কলারশিপ পড়তে যাওয়া মানে স্কলারশিপ পাওয়া, টাকা পাওয়া, মোবাইল পাওয়া, সাইকেল পাওয়া, মিড ডে মিল পাওয়া। কোন বাড়িতে আছে বলেন তো যে বাড়িতে খেতে পায় না, মিড ডে মিল খাওয়ার জন্য স্কুল যায় না? তো পড়াশোনা তার মানে আপনার বক্তব্য হচ্ছে একদম বেসিক ইনস্টিংক্ট যেগুলো আছে মানুষের, বেসিক নিডস যেগুলো আছে, সেগুলো পেয়ে মানুষ তার নিজের ভবিষ্যৎ ভুলে যাচ্ছে। আমি একটা কথা বলবো, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করুন, সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থাকে ঠিক করুন। আচ্ছা, আপনি একজন ডিলিটেড ভোটার, আপনি বললেন, আপনি কি ভাবছেন যে এই ভোট অতিক্রম হয়ে যাওয়ার পরে আপনার নামটা ভোটার লিস্টে আবার যোগ হবে? এটা তো মমতা ব্যানার্জি চাইলে আজকেই যোগ হয়ে যেত। মুখ্যমন্ত্রী যদি চাইতো যে আমি সমস্ত বৈধ ভোটারের নাম না ওঠা পর্যন্ত ভোট দানে অংশগ্রহণই করব না, কোনো না কোনো রুলস তো আছে। আপনি রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, আপনি কোনো আন্দোলন করলেন না, সরাসরি গিয়ে নমিনেশন ফাইল করে দিলেন। আপনি বলছেন বিজেপি করছে, টিএমসি করছে, বা অন্যান্য রাজনৈতিক দল করেছে। অন্যান্য রাজনৈতিক দল তো আপনার দেখছে না, আপনার মানে পশ্চিমবঙ্গের জনগণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছে। আপনি তো ভোটে অংশগ্রহণ করেছেন, আপনি আন্দোলনটা করলেন কোথায়? একদিন কাল কোর্ট পড়ে চলে গেলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বক্তব্য দিয়ে দিলেন, তারপরে লড়াই করলেন না, এটা নিয়ে ভোট প্রচার করছেন। আপনি কেন আন্দোলন করলেন না? কেন? দিদি যদিও বলেছিল যে একটা ভোটারের যদি লিস্টে বাদ থাকে, আপনার ভুল হচ্ছে, এটা দিদি বলেন, মানে তৃণমূল সরকারের বক্তব্য ছিল এটা। তৃণমূল সরকারের যে সেকেন্ড সুপ্রিমো, হ্যাঁ, অভিষেক ব্যানার্জি বলেছিল, আপনাদের অন রেকর্ডে আছে, সবাই বলেছিল যে একটা বৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যায় তাহলে ভোট বয়কট করে দেওয়া হবে। ভোট বয়কট না, 1 লক্ষ লোক নিয়ে গিয়ে সে দিল্লিতে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে। তো আজ তো লক্ষ লক্ষ ভোটের নাম ডিলিট হয়ে গেছে। একটা বৈধ ভোটারকে নিয়ে চলেন না। আমি আছি, আমাকে বিনা কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে আমাকে বিনা কারণে সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে কোনো কারণ নেই আমাকে ডিলিট করেছে। ঠিক আছে, আমাকে ডিলিট। আমি 4 বার ভোট নিতে গেছি, আমার স্যালারি স্লিপ আছে, আমার সব কিছু ঠিক আছে, না কোনো বানানো ভুল আছে না কিছু নাই। আমি আজকে এই ভোট দানের বিরুদ্ধে থাকছি। দায়িত্ব কে নেবে? মুখ্যমন্ত্রী বলছে পরে করব। কেন করবেন পরে? আমি আজকে এটা দায়িত্ব, আপনি বলছেন মা মাটির মানুষের সরকার আছে, বলছেন তো মা মাটির মানুষ সরকার আছে। আমি যে মাটির মানুষ, আমি যে সরকারের মানুষ, আমার ভোটটা জানা বৈধ ভোটার। যদি কোনো নাম ভুল থাকতো, আমার বাবার নাম ভুল থাকতো, বা 2002 ভোটার লিস্ট নাম না থাকতো, সবই ঠিক আছে, কিন্তু তাও আমি ভোট দিতে পারবো না, এবং আমার পরিবারের 4 জন ভোট দিতে পারবে না। আমার একটা ভাই আবার উঠে গেছে, দায়িত্ব কে নেবে? দায়িত্বটা কে নেবে? আপনি ভোট দানে অংশগ্রহণ করলেন, আপনি বললেন চিৎকার করে, সুপ্রিম কোর্টে গিয়ে চিৎকার করে বললেন, আর আপনি আন্দোলন করলে ঠিক আছে, আর জনগণ আন্দোলন করলে আপনি তাকে জেলে ভরে দেবেন, পুলিশ দিয়ে ধমকানি দেখাবেন, তাই না? আপনি মোফাকুল ইসলাম, সবাই জানে অন রেকর্ড আছে, মোফাকুল ইসলাম কোনো রকম কিন্তু বাজে কথা, কোনো রকম উস্কানিমূলক কথা কিন্তু বলেনি। আপনি গর্ব করে বলে দিলেন আমার সিআইডি পুলিশ ধরে নিয়ে এসছে। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি আন্দোলনটাকে দমন করতে চাইছেন। মানে মানুষ একদিকে ভোট দিতে পারবে না নিজের অধিকারের জন্য, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, তো নিজের অধিকারের জন্য যদি রাস্তায় নামতে হয়, তখন আপনি পুলিশ দিয়ে তুলে নেবেন, আন্দোলনটাকে খর্ব করে দেবেন। যে মাথা চাড়া দিবে তাকে এমন একটা ছোটখাটো কেস দিবেন, আইনের আওতায় ঝুলিয়ে দেবেন। এটা আমার কথা না, ওটা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা, যে ছোট করে কেস দিব, একটা দুটো কেস দিব, সারা জীবন ঝুলিয়ে দেবো। তো ঝুলিয়ে দিলেন। এটা করে শুধু সাময়িকভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা যায়, কোন রকম ভাবে জয়লাভ করা যাবে না। মোফাকুল ইসলাম ঢুকেছে, বীরের মতন বেরিয়ে আসবে। সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষকে কি বক্তব্য, মানে কি বার্তা দিতে চাইছেন এই সামনের ভোট নিয়ে? ভোট দিতে যাওয়ার আগে রাত্রেবেলা আরামসে ঘুমাবেন, চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করবেন যে আপনার বাচ্চার ফিউচারের জন্য সব থেকে বেস্ট অপশনটা কে। যাই হোক, একদমই ঠিক কথা। উনি যে কথাটা বললেন যে আমাদের বেসিক যে নিডস গুলো রয়েছে, আমাদের বর্তমান সরকার, সে আপনি স্বাস্থ্যসাথী বলুন, আপনি খাদ্যসাথী বলুন, এবং যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো মানুষের সাময়িক প্রয়োজনকে মেটায়, ভবিষ্যতের জন্য সেরকম কোনো পরিকাঠামো তৈরি করে দেয় না। উনি যে কথাটা বললেন আমি ওনার সাথে একমত। এবং আপনারা কি মতামত রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ভোট দিতে যাওয়ার আগে একবার শান্তি মনে মাথা ঠান্ডা করে ভাববেন যে আজকে হয়তো আপনি বেঁচে কোনো রকমের খেয়ে পড়ে বেঁচে থাকছেন, আপনার ছেলের ভবিষ্যৎটা কি সেম থাকবে? নেক্সট জেনারেশন কি আপনার সেইভাবে সুস্থভাবে বসবাস করতে পারবে? এই কথা মাথায় রেখে ভোট দিতে যাবেন। ফরাক্কা থেকে সঞ্জয় চৌধুরী, নিউজ ডেইলি এক্সপ্রেস।